প্রধান খবর হলো আমেরিকার জন্য দুঃসংবাদ, ইরানের জন্য সুসংবাদ। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন যুক্তরাষ্ট্র ২৫০ বছর শাসনকালের আমেরিকা সবচেয়ে বড় বিপদে আছে এই মুহূর্তে ইরানের চাপে। এছাড়া আরো অনেকগুলো খবর থাকবে। লিবাননে দখলদার বাহিনীর অ্যাটাক চলছে, হামলা পাল্টা হামলা, মানুষের প্রাণহানির ঘটনা একটার পর একটা খবর আসছে। আমেরিকা এখন ইরানকে নিয়ে যথেষ্ট ভয় পাচ্ছে একটা কারণে, কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এতটা আধুনিক হয়েছে যে আমেরিকা এবং ইসরায়েলের সর্বোচ্চ পাওয়ারফুল যুদ্ধ বিমান F-35কেও তারা করতে পারে, শুট করতে পারে। আমেরিকা আসলে এক মহা টেনশনে আছে। আর আমেরিকা সামনে ইরান কি কি চমক দেখাচ্ছে সেই বিষয়ে কথা বলবো। দর্শক, শুরুতে যে কথাটি বলছি আমাদের এক দর্শকের প্রশ্নের আলোকে, ডোনাল্ড ট্রাম্পের চেহারায় যে মহিষের সন্ধান পাওয়া গেছে সেটি মালিকের কাছে সরকার প্রাপ্ত টাকা দিয়ে, অর্থাৎ যে টাকা দিয়ে এই মহিষটি তিনি কিনেছিলেন সেই টাকা তাকে পরিশোধ করে উক্ত অঞ্চলের থানায় সেই মহিষটিকে হ্যান্ডওভার করা হয়। পরবর্তী সরকার বা সরকারের নির্দেশে সেই মহিষটি বাংলাদেশের চিড়িয়াখানায় এনে রাখা হয় এবং সেখানে আমাদের পশু সম্পদ যে প্রতিমন্ত্রী টুকু ভাই রাত 11টা পর্যন্ত তিনি চিড়িয়াখানায় অবস্থান করেন এবং সেই মহিষটির বিষয়ে সরকারি সকল সিদ্ধান্তের নির্দেশনা ফলো করেন। পরবর্তী এই মহিষটিকে 10 দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়, অর্থাৎ এটার ভিতরে কোনো রোগ ব্যাধি আছে কিনা, বাকি পশুর মধ্যে সেই রোগ সংক্রমণ আকারে ছড়াবে কিনা, এটা নিয়ে 10 দিনের জন্য সেই মহিষটিকে ডোনাল্ড ট্রাম্পকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এটার নেপথ্যে অনেক খবর আছে। এটা মার্কিন দূতাবাস এই খবরটিকে আমেরিকার দৃষ্টিতে আনে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিতে আনে, এবং এই মহিষটি যেন কোনোভাবে কোরবানি না হয়, জবাই না হয়, এটা ওই দেশ থেকে আমাদের দেশের উপর ব্যাপক চাপ আসে। এটা নিয়ে আসলে দেশের নিরাপত্তার স্বার্থে হয়তো এখনই কিছু বলা উচিত না। তো ওই দেশের চাপের কারণে এই দেশ এই মহিষটিকে তাদের জিম্মায় নেয় এবং চিড়িয়াখানায় রেখে দেয়। ভালো হয়েছে একদিক থেকে, কারণ এটি জবাই হয়ে গেলে এখানে গল্পটা শেষ হয়ে যেত। কিন্তু এটি এখন চিড়িয়াখানায় থাকলে যে লাভটা হবে, প্রতিদিন অজস্র মানুষ ডোনাল্ড ট্রাম্পকে চিড়িয়াখানায় দেখতে যাবে। এটা তার জন্য আরো হাস্যকর অবস্থা তৈরি করবে। চলুন আমরা আমাদের মূল খবরে চলে যাই। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য প্রথম দুঃসংবাদটি হলো ওমান এবার ইরানের পক্ষে নেমে গেছে, একদম স্ট্রেট ইরানের পক্ষে নেমে গেছে। তারা বলছে, মানে ডোনাল্ড ট্রাম্প বলছে যে তিনি ওমান যদি তাদের কথা না শুনে বোমা মেরে উড়িয়ে দেবে। কে বলছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানে কি হুমকি! ওরে বাবা রে বাবা, সে সবাইকে শুধু হুমকি দেয়, তারা আছে অনেক কিছু, তাই তিনি অনেক কিছু প্রয়োগ করবেন। আসলে ঘটছেটা কি? ওমানের যিনি রাজা সুলতান, তিনি ইরানের সাথে একসাথে কাজ করার ঘোষণা দিয়েছেন। মানে ইন্টারেস্টিং ব্যাপারটা কি বুঝতে পারছেন? যে ওমান আমেরিকা ব্লকের, আপনারা সবাই জানেন যে ওমান হলো আমেরিকান ব্লকের। তো সেই ওমান তারা আমেরিকার হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়েছে ইরানের পক্ষে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ওমানের এখানে বড় একটা লাভ আছে, এবং সেটি হলো যে যেই মানে হরমুজ প্রণালীর বিপরীতে যেই গালফ অফ ওমান, এই দু জায়গা থেকে যে টোল আদায় হবে, এটা দু দেশের স্বার্থে লাগবে। ওমানের সুলতান ইরানের সাথে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক ব্যাপকভাবে প্রসারিত করার জন্য বা সম্প্রসারের জন্য তিনি একটি অধ্যাদেশে স্বাক্ষর করে ফেলেছেন। বুঝতে পারছেন? রাষ্ট্রীয় যে অধ্যাদেশ, সেখানে স্বাক্ষর করেছেন। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন দেশটির রূপ বদলে দিচ্ছে, মানে ওমানের যে আজকের ওমানের পরিচয় এটা বদলে দিচ্ছে এই ইরান এবং আমেরিকার যুদ্ধ, তখন এটিকে একটা ভূ রাজনৈতিক বড় রকম সংকেত এবং এখান থেকে লাভ লসের হিসেবটার মধ্যে পা রেখেছে ওমান। পশ্চিমারা যখন চাপ সৃষ্টি করছে মাস্কাট, তখন কি করছে? তেহরানের জন্য তাদের দরজা খুলে দিচ্ছে। এটা মানে ইরানের জন্য আজকে আমি বলতে পারি যে একটা নতুন মেসেজ বা সুসংবাদ। মানে একটা খবরই ইরানের জন্য সুসংবাদ, আর একটা খবরই আমেরিকার জন্য দুঃসংবাদ হয়ে গেছে, কারণ ওমান ইরানের সাথে তাদের অর্থনৈতিক সম্পর্ক ব্যাপকভাবে প্রসারিত করার জন্য ইতিমধ্যে অধ্যাদেশ স্বাক্ষর করে ফেলেছে। এখন আমাদের জন্য আজকের সবচেয়ে ইন্টারেস্টিং খবরটা কি? আমরা যদি একটু ওমানের নজর রাখি, ওমানের যিনি বর্তমান সুলতান, তিনি হলেন হাইতাম বিন তারিক আল সাইদ। তো তিনি 2020 সালের, ধারণা করছি 2020 সালের 11 জানুয়ারি তার চাচাতো ভাই থাকেন। এটা কিন্তু আপনারা জানেন যে রাজবংশ ওমান, এখন পর্যন্ত তারা রাজবংশের। তো সেখানে তিনি 2020 সালের 11 জানুয়ারিতে তার একজন চাচাতো ভাই ছিলেন যিনি দীর্ঘদিন ক্ষমতা ছিলেন, কাবুস বিন সাইদ। তো তার মৃত্যুর পর মূলত
হাইতাম বিন তারিক আল সাইদ, যিনি এখন বর্তমান ওমানের রাজা, তিনি ক্ষমতা গ্রহণ করেন। এটা রক্তপাতহীন, অর্থাৎ এটা রাজবংশের যে ধারাবাহিকতা সেভাবেই তিনি এই রাজবংশের অর্থাৎ পরবর্তী সুলতান হন। এবং এই রাজবংশ প্রায় 18 শতকের মাঝামাঝি সময় ওমানে প্রতিষ্ঠিত হয়। তো আজকে ওমানের যে অবস্থানটা আছে, এই ওমানটা হলো গালফ কান্ট্রিতে ইরান যতগুলো দেশে আক্রমণ করেছে, আপনারা জানেন যে ওমানে কোনো আক্রমণ হয়নি, এবং শুরু থেকে ওমান আমেরিকা ইরানের মধ্যে মধ্যস্থতা কাজটি করেছে। তো ইরান কৌশলে মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রটিকে তার কন্ট্রোলে নিয়ে নিয়েছে। যদিও আমেরিকার সাথে ওমানের সম্পর্ক ভালো, এখন ইরানের সাথেও ভালো, এবং ইরান সবগুলো গালফ কান্ট্রিতে হিট করছে, কিন্তু ওমানে করেনি, কারণ ওমানের সাথে তাদের তলে তলে একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে। এখন এই যে হরমুজ প্রণালীর টোল আদার ইস্যুটিতে ওমানেরও লাভ আছে। কারণ কি, শুধু ইরান এই টোলটা পাবে না, যেহেতু এক পাশ হরমুজ, অন্য পাশ গালফ, কি বলে ওমান সাগর, তো দুজনে মিলে লাভটা ঘরে নেবে। তাই ওমান ইরানের সাথে যুক্ত হয়ে গেছে এই খেলায়। তো এখন ডোনাল্ড ট্রাম্প যখন দেখলেন যে তার আরবের একটি দেশ ছুটে গিয়ে ইরানের বগল দেওয়া হয়ে গেছে, তখন তিনি হুমকি দিলেন বোমা মেরে উড়িয়ে দেবেন। বাবা বাবা, চমৎকার। আসলে ঘটনাটার সূত্রটা কোত্থেকে? বৃহস্পতিবার হঠাৎ করে আমেরিকা ইরানের ভেতরে একটা ড্রোন ঢুকিয়ে দেয়, MQ-9 রিপার। তো ইরানের বুশহর, এটি খুব কৌশলগত এবং কি বলবো রক্ষণশীল, সংবেদনশীল, যে শব্দগুলি বলি না কেন, ইরানের খুবই গুরুত্বপূর্ণ একটি শহর বুশহর। আমেরিকার টার্গেট এই ড্রোনটা এখানে ঢুকে ইরানের পুরো অবস্থাটাকে রেকর্ড করবে, কারণ আমেরিকা ইসরায়েল ইরানে একটা আক্রমণ করতে চাইছে। তো তার আগে যে গোয়েন্দা ড্রোনটি পাঠাতে হয় সেটি পাঠিয়েছিল আমেরিকা। তো ভূশহরে যখন এটি ঢোকে, তখন ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এটা নজরদারিতে পড়ে যায় এবং এটাকে শুট করে ভূপাতিত করে দেয়, ধ্বংস করে দেয়। তখন সে ভূশহরের গভর্নর তিনি প্রকাশ্যে মিডিয়াতে বলেন, আমরা শত্রুর ড্রোনটিকে ধ্বংস করে দিয়েছি। এই শুরু। এরপর আমেরিকা বন্দর আব্বাসে আক্রমণ করে, হরমুজে আক্রমণ করে, ইরান সতর্ক করে। ঈদের দিন দ্বিতীয় দফা আবারও আক্রমণ করে বসে আমেরিকা, এবং বন্দর আব্বাসে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি স্টেশন, বলা যায় ড্রোন স্টেশনে এই হামলার ঘটনা ঘটে। তো এই আক্রমণের পরপর, মানে ইরানের যে ড্রোন স্টেশন বন্দর আব্বাসে, সেখানে আমেরিকা হিট করে। এরপর খেপে যায় ইরান। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সেই যুদ্ধ জাহাজেও অ্যাটাক করে। যুদ্ধ জাহাজে আগুন ধরে গেলে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী ইরান বের করে ইরানের বন্দর আব্বাস সহ যে স্পটগুলোতে অ্যাটাক হয়েছে, কোত্থেকে অ্যাটাক হয়েছে তারা বের করে ফেলে, এটা কুয়েত থেকে হয়েছে। তারপর কুয়েতের আবু সালিম যেই মার্কিন বিমান ঘাঁটি, সেখানে ইরান অ্যাটাক করে এবং IRGC প্রকাশ্যে জানায় যে তারা আমেরিকার উপর প্রতিশোধ নিয়েছে। মার্কিন সেনকম তারা বলছে তারা যুদ্ধবিরতি ভঙ্গ করেনি, তারা তাদের নিয়মিত যে কি বলবো দায়িত্ব সেটা পালন করেছেন, এটা যুদ্ধবিরতির লঙ্ঘন নয়। কি বলছে মার্কিন সেনকম? ইরানের ভেতরে অ্যাটাক করছো তুমি, তাদের ড্রোন স্টেশনে, তাদের IRGCর নৌযানে, এটা যুদ্ধবিরতি লঙ্ঘন নয়। ইরান প্রশ্ন করছে আমেরিকাকে। ইরান বলছে তাহলে তো তোমার যে কাতারের ঘাঁটি আমি যেখানে অ্যাটাক করেছি, বা তুমি যে ওমান সাগরে বা হরমুজে তুমি যে রাডার সিস্টেম অফ করে লুকিয়ে আমার হরমুজে ঢুকছিলে আর আমি তোমাকে অ্যাটাক করছি, এটাও যুদ্ধবিরতির লঙ্ঘন না, এটাও আমাদের নিয়মিত একটি কি বলবো অ্যাটাক। মানে আমেরিকাকে ঠিক এই শক্ত ভাষা ইরান যখন জবাব দিল, আমেরিকা আসলে লাজবাব। কি বলবে? ইরানের বর্তমান অবস্থা নিয়ে আমেরিকা খুব টেনশনে আছে। প্রধান কারণ কি জানেন? আমেরিকা ইরানের মধ্যে যতবার ঢুকছে ততবারই ফাঁদে পড়ে যাচ্ছে। কখন তারা F-35 ঢুকাচ্ছে, MQ-9 রিপার ঢুকাচ্ছে, তারা অ্যাটাকিং হেলিকপ্টার ঢুকাচ্ছে, তারা যেটা ঢুকাচ্ছে সেটাই ইরানের কন্ট্রোল, মানে কি বলবো যে রাডারে ধরা পড়ে যাচ্ছে এবং ইরান সেটাকে শুট করছে। তো আমেরিকা এখানে তো একটা খেলা খেলছে। এক, তারা বোঝার চেষ্টা করছে গত 40 দিনে ইরানের কি কি ক্ষতি হয়েছে, ইরান কতটুকু পাল্টা আঘাত করতে পারবে, এটা বোঝার জন্য তারা মাঝে মাঝে অলি দিয়ে ড্রোন ঢুকাচ্ছে। পাশাপাশি তারা F-35 ঢুকিয়ে দেখতেছে যে ইরান সেটাকে অ্যাটাক করতে পারছে কিনা, বা সেটাকে শনাক্ত করতে পারছে কিনা, বা তাদের কাছে কাউন্টার অ্যাটাক পদ্ধতি, যেটাকে বলি আমরা আকাশ প্রতিরক্ষা সিস্টেম, এগুলো আছে কিনা, বা ইরান এই বিরতির মধ্যে আকাশ প্রতিরক্ষা কোনো আধুনিকায়ন করেছে কিনা, নতুন কোনো কিছু যোগ করেছে কিনা, এটা বোঝার জন্যই আমেরিকা মূলত এই কাজটা করছে। আমেরিকার টার্গেট, তারা একটা বড় যুদ্ধ শুরুর আগে ইরানের শক্তিমত্তাটাকে একটু যাচাই করতে চাচ্ছে এই মুহূর্তে এসে। তো ইরান যখন তাদের পাল্টা জবাব দিচ্ছে, তখন আমেরিকা আবার ঘরে ফিরে গিয়ে টেনশনে পড়ে যাচ্ছে যে আল্লাহ, ওরা তো এই কয়েকদিন আরো অনেক বেশি প্রস্তুত হয়ে গেছে। যেমন ইউক্রেন প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী,
তিনি আমেরিকার থেকে নতুন করে অস্ত্র চেয়েছে, তার অস্ত্র ফুরিয়ে আসছে। এদিকে ইসরায়েল আমেরিকা ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে তাদেরও প্রচুর অস্ত্র ফুরিয়ে আসছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ত্র কারখানাগুলোকে, মালিকদেরকে বলছে দ্রুত অস্ত্র তৈরি করো দেশের জন্য, সংকট হয়ে গেছে। পেন্টাগন বারবারই বলছে তাদের বিশাল অঙ্কের বলবো বা বিশাল অস্ত্র ভান্ডার খালি হয়ে গেছে 40 দিনের যুদ্ধ করতে গিয়ে। এখন ইউক্রেন অস্ত্র চাচ্ছে আমেরিকার কাছ থেকে, কারণ রাশিয়া তাদেরকে শক্ত ধোলাই দিচ্ছে। আমেরিকা পড়ে গেছে এক মহাচাপে। কি করবে তারা? আমেরিকার সামনে আসলে ইরানে আক্রমণ করার এই মুহূর্তে আমি কোনো সুযোগ দেখছি না, কিন্তু ইসরায়েলের চাপে পড়ে, নেতানিয়াহুর চাপে পড়ে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প বারবারই যুদ্ধে ব্যাক করছেন, কিন্তু তিনি যুদ্ধ চাচ্ছেন না। তিনি ইরানকে ধমক দিয়ে কিছু বাস্তবায়ন করতে চাচ্ছেন, যেমন নিউক্লিয়ার বা ইউরেনিয়াম ইস্যুটি কোনোভাবেই ইরান আলোচনা রাখতে চাচ্ছে না। ইরান বলছে যে তুমি কি করবা করো, ইউরেনিয়াম আমার দেশেরটা আমার দেশে থাকবে, তোমার এই দাবি কখনো প্রত্যাশা বা দাবি কোনোদিন পূরণ আমরা ইরান করতে পারবো না। তো এই মুহূর্তে ইরান বলছে যে আমাদের ট্রিগারে হাত আছে, তুমি অ্যাটাক করলে সঙ্গে সঙ্গে তার জবাব পাবে। তুমি সেগুলোর উত্তর পেয়েছো ইতিমধ্যে। তুমি যেই গলি দিয়ে প্রবেশ করো সেই গলিতেই আমি পাহারায় আছি। তুমি যেখান থেকে আমার ভূখণ্ডে ঢুকবে এবং যেখানে তুমি অ্যাটাক করবে সেখানে আমি প্রস্তুত আছি, এবং ইরান সেটা দেখাচ্ছে প্রতিনিয়ত। যদিও যুদ্ধের ক্ষেত্রে দুই পক্ষ তাদের ব্যাখ্যা সবসময় মিথ্যা বলবে। আমেরিকা ইরানে অ্যাটাক করে বলছে আমরা ব্যাপক ক্ষতি করেছি, ইরান বলছে না, তেমন কিছু করতে পারেনি। আবার ইরান কি করে, আমেরিকার ঘাঁটি বা বিভিন্ন জায়গায় অ্যাটাক করে। আমেরিকা কি বলে যে ইরান অ্যাটাক করেছিল, আমরা প্রতিহত করেছি, কিচ্ছু হয়নি আমাদের। আবার ইরান কি করে, পরক্ষণে আমেরিকার যে ক্ষতি তারা করেছে সেটা মিডিয়াতে প্রকাশ করে দেয়। এভাবে দুই পক্ষ সত্য মিথ্যার মাঝেই যে যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। সবার সামনে এখন প্রশ্ন হলো ডোনাল্ড ট্রাম্প আসলে কি করবেন। একদিকে সৌদি আরব ট্রাম্পের কথা শুনছে না, কাতার, কুয়েত সৌদি আরবের সাথে এরকম যুক্ত। অন্যদিকে ওমান ইরানের সাথে একটা বড় রকম সম্পর্ক সৃষ্টিতে অধ্যাদেশ জারি করে সেটা স্বাক্ষর করে ফেলেছে। আস্তে আস্তে মধ্যপ্রাচ্য থেকে আউট হয়ে যাচ্ছে আমেরিকা। আমেরিকা আউট মানে মধ্যপ্রাচ্যে দুর্বল হয়ে পড়া ইসরায়েল। কালকে হামাস যদি চায় ঘাড় মুখকে ধরতে, কিচ্ছু করতে পারবে না। আমেরিকাকে এই অঞ্চলে আসলে মূলত দুর্বল করে ফেলছে কৌশলে ইরান। ইরানের খেলাটা শুধু তার স্বার্থ, তাদের 14টা দফা বা 5টা দফা, এটা বাস্তবায়ন নয়। ইরানের মূল দাবিটি বা ইরানের মূল খেলাটি হলো মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে আউট করে দেয়া। তার যে গালফ কান্ট্রিগুলোতে ঘাঁটি আছে, ঘাঁটিগুলো এখান থেকে সরিয়ে দিয়ে ইরান চায় মধ্যপ্রাচ্যে তার নিরাপত্তা বলয় তৈরি করা, অর্থাৎ প্রয়োজনে ওই রাষ্ট্রগুলোকে ইরান নিজে নিরাপত্তা দেবে। তাই ইরান তুরস্ক, চীন, রাশিয়া, পাকিস্তান এই দেশগুলোর মাধ্যমে আরবদের বলছে তুমি আমেরিকাকে হটাও, আমি ইরান তোমাকে নিরাপত্তা দিব। প্রয়োজনে তুরস্ক নিরাপত্তা দিবে, প্রয়োজনে পাকিস্তান নিরাপত্তা দিবে। আমরা প্রয়োজনে কোয়ালিশন করে বা আমরা ঐক্যবদ্ধ হয়ে আরব যেই তোমাদের যে দাবি বা নিরাপত্তার প্রশ্ন সেগুলো দিব। ইরান বলছে আরবদেরকে তোমাদের মূল টার্গেট ইরান তো না, তোমরা ইরানকে ভয় পাও যে ইরান তোমাদের মধ্যে দখলদারিত্ব চালাবে, সেজন্য আমেরিকাকে বসিয়ে রেখেছো, ইসরায়েলের সাথে মানে ইসরায়েলের হাত পা টিপে দিচ্ছ, তাই তো? আমি ইরান তোমাদের কথা দিচ্ছি, তুমি ঠিক লাইনে থাকলে আমি তোমার দেশে ঢুকবো না, একটা বোমা তো দূরের কথা, বরং তোমাকে আমি পারমাণবিক বানিয়ে দেব, তোমাকে আমেরিকার কাছে যেতে হবে না। আবার আমেরিকার টেনশন, ইরান যদি নিউক্লিয়ার বা পারমাণবিক বোমা বানিয়ে ফেলে, কালকে সৌদি আরব, কাতার, কুয়েত তারাও বানাবে, কারণ তাদের কাছে অর্থের কোনো অভাব নেই। তখন আমেরিকা ঠেকাবে কি করে আরবকে বা মুসলমানদেরকে? যত যাই বলি না কেন, আরব যদি নিউক্লিয়ারের মালিক হয়, সেই নিউক্লিয়ার কখনো মানে নেতাকা করে ছাড়বে না। এরা ইসরায়েল বা আমেরিকাকে তসলিম করে, কর্নিশ করে ওদের শক্তি আর এদের দুর্বলতার জন্য, মুসলমানদের ঐক্যহীনতার জন্য। যখন ইরান নিউক্লিয়ার বানিয়ে ফেলবে, তখন সৌদি আরব আমেরিকাকে বলবে ইরান বানিয়েছে, ভারসাম্য রক্ষার জন্য এখন আমাকে বানাতে হবে। আমেরিকা, সৌদি আরব বানাবে, কাতার বানাবে, কুয়েত বানাবে, বাকি দেশগুলো বানাবে। তার মানে এক পাকিস্তানের বদলে, মানে এক পাকিস্তানের পর পৃথিবীর আরো কম হলে 1 ডজন দেশের হাতে, 1 ডজন মুসলিম দেশের হাতে নিউক্লিয়ার চলে আসবে। এটি আমেরিকা ইসরায়েল কখনো হতে দেবে না। তাই তারা ইরানের উপরে চাপ প্রয়োগ করছে। কারণ মনে রাখবেন, আমি বলে দিচ্ছি, ইরান নিউক্লিয়ার বানিয়ে ফেললে গালফের বাকি রাষ্ট্রগুলো, আরবের বাকি রাষ্ট্রগুলো নিউক্লিয়ার বানাবে, যে কোনো হোক, যেভাবে হোক বানাবে। আর আমেরিকা এই কাজটি করতে দেবে না, কারণ সৌদি আরবের হাতে নিউক্লিয়ার আসলে সৌদি আরবে আর আমেরিকার ঘাঁটি দরকার হবে না, দরকারই হবে না। এখন ইরান যে কৌশলটা খেলছে, মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে আস্তে আস্তে তার পক্ষে আনা। ওমান চলে আসছে, আরব গোপনে চুক্তি করতেছে, কাতার, কুয়েত লাইনে চলে আসবে। কাতারের সাথে ইরানের সম্পর্ক ভালো, যথেষ্ট ভালো, এক আরব আমিরাত ছাড়া বাকিগুলো। তো এক আরব আমিরাত তখন কি করবে? তখন বাকি মুসলিম রাষ্ট্রগুলোর মতো ইরানের পা ধরে বলবে হুজুর আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো, আমি তোমার সাথে তোমার ফ্রমে আসতে চাই। আমেরিকা আউট, ইসরায়েল আউট, খেলা শেষ। এটা হলো ইরানের মূল খেলা। একদম সংক্ষেপে আপনাদের বুঝিয়ে দিলাম বাংলা ভাষায়, খুব তাত্ত্বিক ওয়ার্ড দেওয়ার প্রয়োজন হলো না।
আর আমেরিকা তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এবং ইসরায়েলকে বাঁচিয়ে রাখার জন্য এই অঞ্চলে বড় যুদ্ধ হোক আর ছোট যুদ্ধ হোক চালিয়ে ইরানকে দুর্বল করতে হবেই। ইরান দুর্বল না হলে এখানে আমেরিকা এবং ইসরায়েলের খেলা শেষ। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।